নমস্কার। আপনাদের সাথে কদিন আগেই গল্প হচ্ছিল যে কি অবস্থা আজকে ইরান ইসরায়েল যুদ্ধ এবং তার মধ্যে আমাদের দেশের ওপরে আমাদের এই ভৌগোলিক অঞ্চলের উপরে তার কি এফেক্ট। সমস্ত জল্পনা কল্পনার অবসান করে একদম সেই তিনখানা একেবারে দ্য এপিসেন্টার অফ ইরানস নিউক্লিয়ার প্রোগ্রামে ডোনাল্ড ট্রাম্পের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা সেখানে যুদ্ধে যোগদান করে তাদের B-52 বম্বার্স এবং আমাদের বাংকার বাস্টার বম্বস দিয়ে আজকে অন্তত 3টে প্রিন্সিপাল ইরানিয়ান নিউক্লিয়ার সাইটে তারা মারাত্মক আক্রমণ করল। ফর্ডোর কথা আমরা আগে বলেছি যে ইরানের পাহাড়ের মধ্যে প্রায় 300 ফুট গভীরে তাদের যে নিউক্লিয়ার সেন্টার ছিল, সেই ফর্ডোই আজকে একদিকে ইসরায়েলের এবং অন্যদিক দিয়ে আমেরিকার প্রিন্সিপাল হেডেক হয়ে দাঁড়িয়েছিল। এবং সেই যেরকম আপনি মাথা ধরলে প্যারাসিটামল খাই, এখন আমেরিকা এবং ইসরায়েলের এতই মাথা ব্যথা ছিল ফর্ডোয়ের নিউক্লিয়ার সাইটকে নিয়ে যে ফর্ডোকে ধ্বংস করতে তারা মিসৌরির হোয়াইটফিল্ড এয়ারবেস থেকে উড়িয়ে আনলেন প্রায় 7-8টা B-52 স্টেলথ বম্বার। এই যে অপারেশনটা হলো ইউনাইটেড স্টেটসের মিসৌরির থেকে, এটা কিন্তু প্রথমত এদের স্বীকার করতেই হবে দ্যাট দ্য প্রিন্সিপালস অফ ইট, দি এথিক্স অফ ইট, দ্য ওয়ারের মরালিটি অফ ওয়ার বলে বোধহয় কিছু হয় না, যে আমরা ফান্ডামেন্টালি তার সঙ্গে অনেক রকম আমরা মতের মিল অমিল থাকতে পারে, বাট ইট ওয়াজ আ পারফেক্টলি এক্সিকিউটেড মিলিটারি অপারেশন। কোথায় মিসৌরির এয়ারবেস ইউনাইটেড স্টেটস, সেই হোয়াইটফিল্ড এয়ারবেস থেকে তারা প্রথমে সবাইকে একটু ভড়কে দিয়েছিল। কেন জানেন তো? 3টে B-52 বম্বারকে তারা হঠাৎ করে ইস্টওয়ার্ডস না টেক অফ করে তারা ওয়েস্টওয়ার্ডস টেক অফ করালো এবং অনেকে যারা খুব কষ্টে সৃষ্টে এই স্টেলথ প্লেনগুলো ট্র্যাক করতো তারা ভাবতে বসলো, আরে এ কি অদ্ভুত ব্যাপার, এরা উল্টো দিকে যায় কেন? প্রায় একই সময় এক ঝাঁক B-52 টেক অফ করলো ইস্টওয়ার্ডস এবং প্রায় 18 ঘন্টার নন স্টপ ফ্লাইট। যে 18 ঘন্টার নন স্টপ ফ্লাইটে একবার তো নিশ্চয়ই, দুবার হলেও হতে পারে যেখানে মিড এয়ার রিফিউলিং হয়েছে। মিড এয়ারে যে রিফিউয়েল করে যে প্লেনগুলো, সেই রিফিউয়েলিং এয়ারক্রাফটগুলোকে অনেক দিন আগে থেকে তারা কিন্তু বিভিন্ন এয়ার বেস ইন মিডল ইস্ট তারা নিয়ে রেখে দিয়েছিল। কেউ আবার বলছেন যে এই রিফিউয়েলিং এয়ারক্রাফটগুলো নাকি 2-4টে পাকিস্তানে থাকলেও থাকতে পারত। তাই একবার মিনিমাম মিড এয়ারে রিফিউয়েল করে তারা ফর্ডোয়ের ওপরে, তারপরে ন্যান্ডসের ওপরে, তারপর ইস্পাহানের ওপরে তারা একেবারে 1 ঘন্টা 40 মিনিট ধরে রিলেন্টলেস বম্বার্ডমেন্ট করে কেউ কোনো রকম আওয়াজ করার আগে তারা একেবারে অন দ্য ওয়ে ব্যাক আরও 18 ঘন্টা ফ্লাই করে দে আর ব্যাক টু দেয়ার এয়ার বেসেস ইন মিসৌরি। এইবারে প্রথম প্রশ্ন হলো এই যে আমাদের বাংকার বাস্টার টমাহক মিসাইলস এই সমস্ত দিয়ে যে আমরা 3টে এয়ারবেসকে USA বম্ব করলো, কতটা ড্যামেজ হয়েছে? হোয়াট হ্যাজ বিন দ্য ড্যামেজ? সমস্ত এক্সপার্টরা বলছেন যে এত সহজে তার হয়তো উত্তরটা আমরা পাবো না, কিন্তু যারা অলরেডি আমাদের ওই যেরকম পহেলগাঁও অ্যাটাকের সময় সেই কতগুলো কমার্শিয়াল স্যাটেলাইট ইমেজিং কোম্পানিরা এসে পহেলগাঁওকে ইমেজ করছিল, ঠিক সেই রকম আজকে যারা বিশেষ করে ফর্ডো এবং ইস্পাহানকে যারা ইমেজ করছে তারা কিন্তু বলছে যে সেখানকার যে ড্যামেজটা, সেই ড্যামেজটা বেশ খানিকটা হয়েছে। দ্য ড্যামেজ হ্যাজ বিন সিগনিফিক্যান্ট। কিন্তু প্রশ্ন হলো সেখানে যে এনরিচড ইউরেনিয়াম ছিল,
প্রশ্ন হলো সেখানে যে যে আজকে এনরিচড ইউরেনিয়াম থেকে বম তৈরি করার যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেগুলো কি আমাদের কয়েকটা বম্বের আঘাতে একেবারে নিমেষের মধ্যে সেগুলো নিঃশেষ হয়ে গেল? প্রবাবলি নট। এই ছবিটা দেখবেন, যে ছবিতে দেখা যাচ্ছে যে এই ইমিনেন্ট বম্বিংয়ের 2-4 দিন আগে থেকে ফোর্ডওয়ের এন্ট্রি এক্সিটের সমস্ত রাস্তাগুলো ব্লক করেছিল শয়ে 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 ট্রাকস। তাহলে পিপল বিলিভ যে এই বম তৈরি করার কিছু যন্ত্রপাতি, এই বম তৈরি করার যে মেন র মেটেরিয়াল 90% এনরিচড ইউরেনিয়াম, এটা হয়তো ইরান সেখান থেকে সরিয়ে নেবার হয়তো সময় পেলেও পেয়ে থাকতে পারত। কেউ সঠিকভাবে জানতে পারবে না, কারণ এই দাপাদাপির পরে কি আমরা আশা করি যে ইরান আবার সেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনকে সেখানে ঢুকতে দেবে? কখনোই ঢুকতে দেবে না। কারণ ওই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন তো কদিন আগেই বলেছিল যে ইরান এখনো বম তৈরি করার থেকে বেশ অনেক বছর দূরে আছে। কেউ কি আমাদের অ্যাটমিক এনার্জি কমিশনের কথায় কর্ণপাত করেছিল? কখনোই করেনি। তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল ড্যামেজ, সেই সাইটগুলো হয়তো ভেঙে গেছে, গুঁড়িয়ে গেছে, পাহাড়ের ভেতরের বাংকারগুলো ড্যামেজড হয়েছে। বাট দ্য কোয়েশ্চেন রিমেইনস যে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিটা সম্পূর্ণ কি মুছে গেছে? খুব সম্ভব মুছে যায়নি। হয়তো দেখা যাবে যে কয়েক বছর পরে আবার ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি মাথা চাড়া দিচ্ছে। পরের প্রশ্নটা হলো যে ইরান তো একেবারে হজম করতে বাধ্য হলো এই আমেরিকান বম্বিংটা। তাহলে ইরান এবার কিভাবে প্রত্যাঘাত করবে? হোয়াট উইল বি ইরানস রিভেঞ্জ? দেখুন, প্রথম কথাটা হলো যে এই যে আয়াতুল্লাদের আন্ডারে যে ফান্ডামেন্টালিস্ট ইসলামিক থিওক্র্যাটিক রাষ্ট্র ইরান, সে উঠতে বসতে আমেরিকাকে গালিগালাজ করে, ইসরায়েলকে গালিগালাজ করে, সব সময় তারা হোলি ওয়ারের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এটা ভেবে দেখতেই হবে যে জবের থেকে ইরানের যে বিভিন্ন গুন্ডা বাহিনী ছিল, হামাস ছিল, হেজবুল্লাহ ছিল, হুতিরা ছিল, বিশেষ করে হামাস এবং হেজবুল্লাহকে জবের থেকে ইসরায়েল অকেজো করে দিল, তারপর থেকে যেন আমাদের ইরানকে কেমন একটা অসহায় মনে হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে 10-12 জন টপ কমান্ডারকে অ্যাসাসিনেট করা হয়েছে, তাতেও ইরানের একটা বেসামাল অবস্থা। ইরানিয়ান এয়ারফোর্স যে এতটাই দুর্বল, এটা কেউ স্বপ্নেও ভাবেনি। ইরানিয়ান এয়ারফোর্সে F-4 মতো প্লেন চলছে এখনো, যে প্লেনগুলোকে লাস্ট হয়তো ভিয়েতনাম যুদ্ধে দেখা গেছিল। তাই হেজবুল্লাহ যখন আজকে মিয়ে পড়েছে, আজকে যখন হামাস প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, সেইখানে দ্য কোর অফ ইরানস আর্মি, দ্য কোর অফ ইরানস এয়ারফোর্সকে অত্যন্ত দুর্বল বলে মনে হচ্ছে। তারপর এই অ্যাসাসিনেশন থেকে গা বাঁচাবে বলে আজকে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাদের সমস্ত জেনারেলগুলো সে কতশো ফিট বাংকারের মধ্যে লুকিয়ে বসিয়ে আছে। তারা সূর্যের আলো দেখলেই তাদের ইসরায়েল খেয়ে ফেলবে, এমন একটা ভয় তাদের মধ্যে। প্রথম দিন থেকে খেয়াল করবেন যে জবের থেকে 10-11 দিন আগের থেকে জবের থেকে আমাদের ইসরায়েলের অ্যাট্যাক শুরু হয়েছিল ইরানের ওপরে। তারা রোজ প্রায় 30-35টা করে ব্যালিস্টিক মিসাইলস ছুটছিল। এই গ্রাফটা খেয়াল করুন যে যত দিন যাচ্ছে তাদের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা কমে আসছে। With every passing day, the payload of missiles that Iran is actually firing on Israel, সেটা কমছে। এবং এটা একটা সাংঘাতিক প্রুফ যে ইরানের মিসাইল
ফায়ার করার ক্ষমতা, মিসাইলের স্টকও কমে আসছে। তাদের এয়ারফোর্স একেবারে পরাজিত, তাদের মিসাইলের স্টক কমে আসছে। ইরানিয়ান নেভি খুব একটা সাংঘাতিক ব্যাপার নয়। তাহলে আজকে রিভেঞ্জ বা রিট্যালিয়েট করার জন্য ইরানের হাতে কি পড়ে আছে? ইরানের হাতে বলতে পারেন হয়তো এখন অল্প কিছু লাস্ট 10% অফ ব্যালিস্টিক মিসাইল থাকলেও থাকতে পারে। আর ইরানের হাতে আছে যে সেই আল কায়দা ধাঁচের আজকে বিদেশের বিভিন্ন জায়গায় ইরানের মদতে এখনো কিছু স্লিপার সেল জীবিত আছে। যে স্লিপার সেলগুলো তাদের প্রভুদের আজ্ঞার অপেক্ষায় আছে, এবং প্রভুদের আজ্ঞাবহ তাদের আদেশ যদি আসে পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা হয়তো তাদের সেই টেররিজমের কাণ্ড কারখানাটা শুরু করলেও করতে পারে। অনেকে বলছেন যে ওই যে পার্সিয়ান গালফ এবং অ্যারেবিয়ান সিকে যে জয়েন করছে, দ্য স্ট্রেট অফ হরমুজ, এক ফালি সমুদ্রের জায়গা, যে এক ফালি স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে পৃথিবীর 20-25% অয়েল আজকে এই অঞ্চলটা দিয়ে যাতায়াত করে, যে ইরান নাকি অয়েল অফ হরমুজকে ব্লকেট করতে পারে, ইচ্ছে হলে করতে পারে। বাট দ্য প্রবলেম ইজ যে ইরানের নিজের তেলই তো অয়েল অফ হরমুজ দিয়ে যায়। ইরানের সবচেয়ে বড় তেলের খদ্দেরকে, ইরানের সবচেয়ে বড় তেলের খদ্দের হলো চায়না। এখনো তেলের সাপ্লাই কমেনি, কিন্তু এরই মধ্যে এই যে যুদ্ধ, অনিশ্চয়তা, ল্যাক অফ সিকিউরিটি, এর জন্য সমস্ত ভেসেলসের ইন্স্যুরেন্স কস্ট প্রচণ্ড বেড়ে গেছে। এই রিফ্লেকশন অফ দ্য ইনক্রিজিং ইন্স্যুরেন্স কস্ট আমরা দেখছি যে গত কয়েকদিনের মধ্যে যে 15-20% ইনক্রিজ ইন অয়েল প্রাইসেস হয়েছে, যেটা ছিল $60, $59, সেটা এখন প্রায় $80 ছুঁই জায়গায় চলে গেছে। এতে অনেকের অসুবিধে হবে, আমাদের অসুবিধে হবে, চায়নার অসুবিধে হবে, কারণ চায়না ইজ ট্রিমেন্ডাসলি ডিপেন্ডেন্ট অন ইরানিয়ান অয়েল। তাহলে এই মুহূর্তে ইরানের রেডিও, ইরানের বিভিন্ন এক্স হ্যান্ডেলস খুললে তারা ওই হোলি ওয়ার, গেটস অফ হেল, তারা নানান রকম স্লোগান দিয়ে যাচ্ছেন। বাট অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইরানের হাতে কিন্তু খুব সাংঘাতিক কিছু অপশান আছে বলে মনে হয় না। ইরানের কি এই আয়াতুল্লাহর রেজিম থাকবে, এই কোয়েশ্চেনটা এখন অনিশ্চিত। কারণ ইরানের স্ট্রাকচারটা খানিকটা পাকিস্তানের স্ট্রাকচারের মতো। সামনে ওই জব্বা পড়ে আয়াতুল্লাহরা ঘুরে বেড়াচ্ছেন বটে, কিন্তু ইরান সম্পূর্ণ চলে সেই জেনারেলদের ক্ষমতার ওপর নির্ভর করে। তাহলে আয়াতুল্লাহ কে হলেন, বা আয়াতুল্লাহ আলী খামেনি, তার হয়তো একজন দুজন সাকসেসরের নাম বললেও বলতে পারেন, বাট ইট ইজ দ্য পাওয়ার অফ দ্য জেনারেলস দ্যাট ম্যাটার। আর বর্তমানে ইরানিয়ান আর্মি, ইরানিয়ান মিসাইল স্টক, ইরানিয়ান এয়ারফোর্স, ইরানিয়ান নেভির একটা অত্যন্ত অসহায় অবস্থা। সুতরাং তার মধ্যে ইরান যে কতটা কামড় বসাতে পারবে আজকে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের মিলিত আক্রমণে, এটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। অন্যরা কি বলছে এই অ্যাটাকটা নিয়ে এখন অবধি, যেটা গতবারও বলেছিলাম এবং এবারেও এক কথা বলছি, যে এই যে একটা সময় আমাদের মনে হয়েছিল না, দ্য গ্রুপ অফ ইসলামিক স্টেটস, শিয়া সুন্নি মিলিয়ে চিন্তা করুন, একদিকে ইরান, ইরাক, সৌদি আরেবিয়া, এমিরাতিস, পাকিস্তান, লিবিয়া, সিরিয়া, এই সমস্ত কনসেন্ট্রেট অফ ইসলামিক স্টেটস, তারা সবাই একেবারে মিনমিনে ভেজা বেড়াল হয়ে আজকে সবাইরই চোখের পাওয়ার বেড়ে গেছে। কেউ নিজের রাজ্যটা ছেড়ে আজকে ইরানে কি হচ্ছে সেটা দেখছেও না, কথাও বলছে না। ইরানের যারা সাপোর্টার ছিল একদিন, আজকে সিরিয়া লিবিয়ার কথা চিন্তা করুন। সিরিয়াতে আফটার বাশার আল আসাদ আজকে সিরিয়াও ইরানের পাশে নেই। আর সব
থেকে সুবিধেবাদী, সব থেকে একেবারে মির্জাফরীয় ভঙ্গিমায় যে চলছে সেটা হলো পাকিস্তান। পাকিস্তান এই যে মুহূর্তে মুহূর্তে তাদের ইসলামিক আইডেন্টিটি ধরে লাফালাফি করে, তারা চিন্তা করুন কত বড় হিপোক্রিট দেশ। তারা একেবারে ঘন্টায় ঘন্টায় ইসলামের সমর্থনে মিছিল বার করছে, ইউনাইটেড নেশনসে সেশন ডাকছে, আর তাদেরই এয়ারবেস থেকে নাকি রিফিউয়েলিং প্লেন উঠছে। তারাই আজকে স্পাই প্লেনস দিয়ে তেহরানের ওপর স্পাইং করে সেই ইনফরমেশনগুলো ইউনাইটেড স্টেটসে দিচ্ছেন। আজকে পাকিস্তানের এই যে দ্বিচারিতাটা, আমার মনে হয় এই যেরকম বাংলাদেশ কিছু বছর অন্তর অন্তর তাদের জাতির জনককে পাল্টে ফেলেন, পাকিস্তানেরও এবার তাদের জাতির জনককে পাল্টে ফেলে আজকে জিন্নার বদলে তারা যদি মীর জাফরকে জাতির জনক করতেন তাহলে খুব একটা খারাপ হতো না। পাকিস্তানের একটা অসুবিধা হয়ে গেছে কোথায় জানেন? পাকিস্তান এই অল্প সময়ের মধ্যে বম্বিংটা চাইছিল না। পাকিস্তান এই যুদ্ধে তাদের যে দালালের যে রোল প্লেটা করছিল, তারা এই দালালের রোল প্লেটা আরও কিছুদিন ধরে করার চেষ্টা করত। আজকে পাড়ায় পাড়ায় দালালরা ঘুরে বেড়ে যেরকম বাড়ি ভাড়া দেয়, যেরকম জমি বিক্রি করে, তাহলে পাকিস্তান তাদের ওই ভূখণ্ডকে বিভিন্ন পাওয়ারদের কাছে কাউকে এয়ারবেস করতে দেবে, কাউকে টেররিস্ট ক্যাম্প করতে দেবে, পাকিস্তানের কিছু আসে যায় না। তারা আমেরিকাকেও বেস করতে দেবে, আবার হয়তো ইরানকেও সেখানে কিছু অ্যাক্টিভিটি করতে দেবে। এই বাড়িওয়ালা এই একটা তাদের দেশটাকে ভাড়া দেওয়ার যে ব্যবসাটা তারা কিছুদিন ধরে চালিয়ে যেতে পারত, কিন্তু হঠাৎ করে বম্বিংটা হয়ে যেতে আজকে পাকিস্তানের সেই ক্যালকুলেশনটা খানিকটা গণ্ডগোল হয়ে গেল। পৃথিবীতে আজকে নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া, ইরান, পাকিস্তান, এদের বলা হয় দ্য ডিক্টেটোরিয়াল গ্রুপ, এবং এই ডিক্টেটোরিয়াল গ্রুপটা একে অপরের প্রতি তাদের প্রচণ্ড সমবেদনা। আজকে রাশিয়ার কোনো বন্ধু নেই। আজকে রাশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্রেন্ডস অফ রাশিয়া ইরান পর্যদস্ত হচ্ছে, রাশিয়ার কোনো কিছু করার উপায় নেই। কিন্তু রাশিয়ার একটা বাড়তি সুবিধা হয়ে গেল। কী সুবিধে হলো? যে আমেরিকাকে আবার প্রায় কয়েক মাস ইফ নট কয়েক বছর ধরে আমেরিকাকে সেই আঠার মতো মিডল ইস্টে চিপকে থাকতে হবে। সেই কারণে এবার রাশিয়া আরও জমিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা করতে পারবে, কারণ আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের নজরটা সেখান থেকে ঘুরে গেল। সিমিলার অপরচুনিজম উইথ চায়না। চায়নারও তো একটা বিরাট বন্ধু ছিল ইরান। কে এখন ইরানের কথা ভেবে দেখে? চায়নাও হাফ ছেড়ে বেঁচেছে। যে সাউথ চায়না সি, ইস্ট এশিয়ান যে নেভাল ডিপ্লয়মেন্ট আমেরিকার ছিল, আমেরিকার সবাইকে গুটিয়ে নিয়ে আজকে পার্সিয়ান গালফে চলে এসেছে। এখন হয়তো চায়না ভাবছে যে এই সুযোগে আমি যদি তাইওয়ানকে আক্রমণ করি তাহলে কেমন হয়। এই যে নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব, একটা মেকি বন্ধুত্ব amongst the dictators of the world, এই হালকা মেকি বন্ধুত্বটা হঠাৎ করে যেন আরো ফিকে হয়ে গেল। সবের মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? ভারতবর্ষ। যেটা বললাম যে পাকিস্তান আমাদের ঘাড়ের ওপর দিয়ে টপকে কিছুটা ওই পাকা পেয়ারা চুরি করার মতো তারা নিজেদের একটা শাউকিরি করার চেষ্টা করছিলেন। হঠাৎ করে এক ধাক্কায় বম্বিংটা হয়ে যেতে পাকিস্তান খানিকটা বিপাকে পড়েছে। আজকে ইরানের কাছে পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তান সবাইকে ডাবল ক্রস করছে। আবার পাকিস্তানি গলা ভিজিয়ে আজকে ইউনাইটেড নেশনসে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের সামনেও একটা ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং সময় আজকে। আমরা হয়তো ইরানের প্রতি আমাদের সমবেদনা জানাতে পারি, বাট টাইম হ্যাজ কাম যেখানে ভারতবর্ষকে ইসরায়েলের সঙ্গে তার যে অ্যালায়েন্স, ইন্ডিয়াকে ইসরায়েলের সঙ্গে তার যে একটা ডিফেন্স আন্ডারস্ট্যান্ডিং এবং ডিফেন্স ট্রিটি,
আজকে এই ব্যাপারটাকে আরও শক্ত করতে এবং কোনো রকম মিনমিন না করে আজকে ভারতবর্ষকে দ্ব্যর্থহীন ভাষায় এবং জোর গলায় ইসরায়েলের হাতকে শক্ত করতে হবে এগেনস্ট ইসলামিক ফান্ডামেন্টালিস্ট টেররিজম। আজকে এই যে যুদ্ধ কেউ চায় না, কিন্তু এই যে যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যদি একটা ভালো জিনিস উঠে আসে, সেটা হলো প্রায় বিগত 50 বছর ধরে যে ইসলামিক থিওক্র্যাটিক রাষ্ট্রগুলো যে একদিক দিয়ে তারা ধর্মপ্রাণ, অন্য দিক দিয়ে তারা একটার পর একটা টেররিস্ট অ্যাক্টিভিটিকে প্রশ্রয় দিচ্ছিলেন, অন্তত সেই জিনিসটা কিছুদিন হলেও কমবে। তৃতীয় বিশ্বযুদ্ধ, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বলে যে কথাটা শোনা যাচ্ছে, এটা হয়তো গালভরা শব্দ, কিন্তু মনে রাখতে হবে যে বিশ্বযুদ্ধ ঘটাতে গেলে একটা দুটো যুযুধান পক্ষ লাগে। এখনও কিন্তু আমরা এই কনফ্লিক্ট জোনের মধ্যে দুটো পাওয়ারফুল পক্ষ দেখতে পাচ্ছি না। আমেরিকা প্লাস ইসরায়েল যদি একটা পক্ষ হয়, তাহলে আজকে ইরান সেই ব্যর্থ ইসলামিক প্রেমিকের মতো তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই ব্যর্থ প্রেমিক ইরানকে তার ইসলাম প্রেমের জন্য কেউ তার হাত ধরতে আজকে রাজি নয়। না পাকিস্তান এগিয়ে আসছে, না সৌদি আরবিয়া এগিয়ে আসছে, না টার্কি এগিয়ে আসছে, না লিবিয়া এগিয়ে আসছে, না ইজিপ্ট এগিয়ে আসছে, না সিরিয়া এগিয়ে আসছে। তাহলে ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট, যেখানে ওই একটা লিকিং ব্ল্যাডারের মতো ধীরে ধীরে ইরানের হাওয়া চুপসে আজকে ইরানও ডিফ্লেটেড হয়ে যাচ্ছে, শ্রাঙ্কেন হয়ে যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে যুদ্ধ কিছুদিন চলতে পারে। আজকে কিছু বিক্ষিপ্ত ঘটনা স্ট্রেট অফ হরমুজে হতে পারে, মিডল ইস্টে বিভিন্ন জায়গায় বা পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে ইরানিয়ান সেই গুপ্তচর বাহিনী বা স্লিপার সেল তারা একটা জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। কিন্তু এই বর্তমান কনফ্লিক্ট বা বর্তমান যুদ্ধটা একটা ভয়ানক একপেশে যুদ্ধ। এই একপেশে যুদ্ধতে একটা ট্রিমেন্ডাস ইমব্যালেন্স অফ পাওয়ার। সুতরাং এটা নানান রকম ওই গায়ে ঘামাচি বেরোবার মতো নানান রকম ইরিটেশন এবং ইরাপশন চারিদিকে হতে পারে, ট্রেড এফেক্টেড হতে পারে, তেলের দাম বাড়তে পারে, ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষতি হতে পারে। বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এইটার থেকে যেখানে আজকে চায়না মুখ ফিরিয়ে আছে, রাশিয়া মুখ ফিরিয়ে আছে, ইসলামিক দেশগুলো তারা আজকে এই সময় বোবাকালার মতো ব্যবহার করছে, আজকে সেই পরিস্থিতিতে বিশ্বযুদ্ধ বাধাটা প্রায় অসম্ভব। নমস্কার।